এডুফিজিক্স বাই পিকেজি চ্যানেলের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আসন্ন এইচএস পরীক্ষার্থী সকল ছাত্রছাত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। তোমরা খুব ভালো করে পরীক্ষা দেবে। আজকে আমরা ক্লাস 12-এর অর্থাৎ 2024 সালে যে 12-এর এক্সামিনেশনটা হচ্ছে সে সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং যে কোশ্চেনগুলোর উত্তর সহজে পাওয়া সম্ভব নয় সেগুলো সমাধান করে দেখাচ্ছি। অবশ্যই প্রতিটা প্রশ্ন 2024 সালের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। তোমাদের সবাইকে বলবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। অবশ্যই এটা একটা লেন্দি ভিডিও। আজকে আমরা ইউনিট 1 নিয়ে আলোচনা করছি এবং বিভিন্ন প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করছি। যে উত্তরগুলো দেয়া হচ্ছে না সেগুলো অন্যান্য ভিডিওতে দেয়া হয়েছে এবং তার লিঙ্কটা অবশ্যই দিয়ে দেবো। তোমরা অবশ্যই ভালো করে দেখে নেবে। আশা করি 2024 সালের প্রতিটা স্টুডেন্ট যাদের ফিজিক্স আছে তারা ইউনিট 1-এর যে টপিক আছে সেই টপিক থেকে তোমরা জানা পাবে। ইউনিট 1-এর মধ্যে যেটা আছে সেটা হলো স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী। 2 নম্বর অধ্যায়টা আছে তড়িৎ ক্ষেত্র। 3 নম্বর অধ্যায়টা আছে সেটা হলো তড়িৎ বিভব। আর 4 নম্বর অধ্যায়টা আছে ধারক এবং ধারকত্ব। এই 4টে অধ্যায় সম্পর্কে সম্ভাব্য যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি তুলে ধরেছি। তোমরা দেখবে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবে না। চলে আসি আজকের আলোচ্য বিষয়ে। প্রথম যে প্রশ্নটা আছে, তড়িৎ আচ্ছাদন কি, ব্যবহারিক প্রয়োগ লেখো। তাহলে উত্তরটাও করা আছে। কোনো আবদ্ধ অঞ্চলকে যে ব্যবস্থার সাহায্যে বাইরের আধান বিস্তারের হাত থেকে রক্ষা করা হয় তাকে তড়িৎ আচ্ছাদন বলা হয় বা তড়িৎ পর্দা বলা হয়। আচ্ছা, কোথায় ব্যবহার করা হয় মনে রাখতে হবে। এটা রেডিও সেট, সিআরও হলে ক্যাথোড রে অসিলোস্কোপ বা ক্যাথোড রে টিউব, এটা আমরা ব্যবহার করতে পারি, বা টেলিভিশন টিউব ইত্যাদিতে আমরা ব্যবহার করি। কোনটা ব্যবহার করি? আমরা এই তড়িৎ আচ্ছাদনটা ব্যবহার করতে পারি। 2 নম্বর যে পয়েন্টটা আছে বা 2 নম্বর যে কোশ্চেনটা যেটা আসছে সেটা হলো আধানের তলমাত্রিক ঘনত্ব কাকে বলে, এটি কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। মনে রাখতে হবে যে পরিবাহীর পৃষ্ঠে কোনো বিন্দু চারিদিকে একক ক্ষেত্রফলে যে পরিমাণ আধান থাকে তাকে আধানের তলমাত্রিক ঘনত্ব বলে। যদি তলের ক্ষেত্রফল এ এবং আধান কিউ হয় তাহলে আমরা লিখতে পারি সিগমা সমান কি লিখব, কিউ বাই এ। সিগমা হলো আধানের তলমাত্রিক ঘনত্ব। এসআই পদ্ধতিতে আমরা একক কি বলবো, কুলম্ব পার মিটার স্কোয়ার। এসআই পদ্ধতিতে আমরা এককটা বলবো কার, আধানের তলমাত্রিক ঘনত্বের। এর পরের প্রশ্নটা আমরা চলে আসছি। পরের যে জিনিসটায় আধানের তলমাত্রিক ঘনত্ব নির্ভর করে, 1 নম্বর হলো পরিবাহীর আকৃতি, নাম্বার 2 হলো পরিবাহীর কাছে দ্বিতীয় বা পরিবাহী বা অপরিবাহী পদার্থের উপস্থিতি। খুব ইম্পর্টেন্ট কথা মনে রাখতে হবে, বক্রতা বেশি হলে আধানের তলমাত্রিক ঘনত্ব বেশি হবে, অর্থাৎ কর্নারে কিন্তু তলমাত্রিক ঘনত্ব বেশি হবে। যদি শঙ্কুর কথা বিচার করা হয় তাহলে শঙ্কুর যে শীর্ষবিন্দু সেখানে কিন্তু তলমাত্রিক ঘনত্ব বেশি হবে। এই কনসেপ্টটা কিন্তু বিভিন্ন পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তোমাদের এমসিকিউ পড়তে পারে বা শর্ট প্রশ্ন পড়তে পারে, কথাটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে।
3 নম্বর কোশ্চেনে আমরা চলে আসছি। সেটা হলো একটি কাঁচের টুকরোকে আমরা পশম দিয়ে ঘষলে ধনাত্মক আধান পাওয়া যায়। কতগুলি ইলেকট্রন পশম থেকে কাঁচে এলো? ইলেকট্রনের সংখ্যা বার করতে গিয়ে আমরা জানি কিউ সমান এন ই, এই সূত্র প্রকাশ করব। তাহলে এন এর মান কিউ বাই ই, এখানে কিউ বাই ই করা হয়েছে, করার দিয়ে ইলেকট্রনের সংখ্যা আমরা পেয়ে গেছি। 4 নম্বর প্রশ্নটা বলা আছে তড়িৎ বলরেখা কাকে বলে? এর ধর্ম লিখতে বলছে। একটি তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি মুক্ত ধনাত্মক আধান যে কাল্পনিক পথে গমন করে তাকে বলা হয় তড়িৎ বলরেখা। অর্থাৎ তড়িৎ বলরেখার যে ধর্মগুলো আছে, 1 নম্বর ধর্ম হলো তড়িৎ বলরেখা সবসময় ধনাত্মক আধান থেকে ঋণাত্মক হয়, ঋণাত্মক আধানে শেষ হয়। এটা মনে রাখবি। তড়িৎ বলরেখাগুলি বদ্ধ নয়, এটা মুক্ত রেখা। আর নাম্বার 3, দুটি তড়িৎ বলরেখা পরস্পরকে ছেদ করে না, কারণ ছেদ করলে দুটি স্পর্শক আঁকা সম্ভব, অর্থাৎ দুটো লব্ধি নির্দেশ করে, যেটা বাস্তবে সম্ভব নয়। নাম্বার ডি, সেটা হলো যে তড়িৎ বলরেখা সর্বদা আহিত পরিবাহী পৃষ্ঠে লম্বভাবে স্পর্শ করে, অর্থাৎ কোনো বলরেখা একই পরিবাহীতে শুরু বা শেষ হয় না। সুতরাং ফাঁপা পরিবাহীর অভ্যন্তরে কোনো তড়িৎ বলরেখার অস্তিত্ব নেই। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, মানে ফাঁপা পরিবাহীর অভ্যন্তরে তড়িৎ বলরেখার অস্তিত্ব নেই। 5 নম্বর প্রশ্ন হলো যে তড়িৎ কুলম্বের উপপাদ্য বিবৃত করো এবং প্রমাণ করো। অর্থাৎ কোনো তড়িদায়িত পরিবাহীর নিকটস্থ কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র পাবলের মান ওই বিন্দু নিকটবর্তী অংশে পরিবাহীর আধানে তলমাত্রিক ঘনত্বের 1/k⁴ গুণ। এটাকে আমি বলতে পারি 1/ε গুণ হবে। প্রমাণটা কিভাবে আসছে? প্রমাণটা করতে গেলে ধরি গোলকের কেন্দ্র থেকে পি বিন্দু দূরত্ব আর, এখানে আমরা গোলক একটা এঁকেছি। এখান থেকে গোলকের কেন্দ্র থেকে পি বিন্দু দূরত্ব আমি আর ধরে নিচ্ছি। তাহলে গোলকটি প্লাস কিউ আধানে আহিত আছে। পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য ই সমান আমরা লিখব Q/4πε আমরা লিখব। এরপরে আমরা যে জায়গাটায় আসবো সেটা হলো গোলকের আধানে তলমাত্রিক ঘনত্ব সিগমা। তাহলে সিগমা সমান আমরা লিখব Q/4πr²। এটা সিগমার মান পেয়ে গেলাম। তাহলে কিউ এর মান হলো সিগমা ইন্টু 4πr²। আমরা জানি ই সমান যে মানটা আছে কিউ এর জায়গায় মানটা বসিয়ে দেওয়া হলো। তাহলে বসিয়ে দিয়ে আমরা পেয়ে গেলাম σ/ε। আমরা জানি কে সমান σ/ε0 কোনাকুনি গুণ করে দিলে তাহলে আমরা পেয়ে যাব এপসাইলনের জায়গায় লিখব σ/k⁴। এটি কুলম্বের উপপাদ্য। 6 নম্বর যে আছে, 6 নম্বরটা হলো সেটা হলো তড়িৎ ফ্লাক্স কাকে বলে? এটি কি রাশি? এর এসআই একক বলতে বলছে। মনে রাখতে হবে তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো তলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত বলরেখার সংখ্যা হলো তড়িৎ ফ্লাক্স। অর্থাৎ ফাই সমান আমরা লিখবো E.S, অর্থাৎ ES cos θ। এটা মনে রাখতে হবে। এটা হলো কি রাশি? স্কেলার রাশি। একক হলো নিউটন মিটার স্কোয়ার পার কুলম বা ভোল্ট পার মিটার লিখতে পারি। আর মাত্রা আমরা মনে রাখতে হবে, মাত্রা হলো m(l⁻3 t⁻³ i⁻⁻1)। এটা হলো তড়িৎ ফ্লাক্সের মাত্রা। 7 নম্বর যে সূত্রটা আছে, 7 নম্বর, সেটা হলো তড়িৎ ফ্লাক্স ঘনত্ব কাকে বলে? এর এসআই একক লেখো। তড়িৎ ক্ষেত্রে অবস্থিত কোনো তলের লম্বভাবে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের উপাংশকে তড়িৎ ফ্লাক্স ঘনত্ব বলে। এটা মনে রাখতে ভেক্টর রাশি হবে। এর এসআই একক হলো নিউটন পার কুলম বা নিউটন c⁻⁻1 লিখতে পারি। পরের প্রশ্নটা পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। তড়িদায়িত একটি অসীম দৈর্ঘ্যের তার থেকে আর দূরত্বের ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে বলছে।
বা বলতে এই কোশ্চেনটা অন্যভাবে পড়তে পারে, গাউসের উপপাদ্য প্রয়োগ করে এটি সুষমভাবে আহিত ঋজু পরিবাহিতার নিকটবর্তী কোনো বিন্দুতে তড়িৎ প্রবাহের মান ও অভিমুখ বার করতে বলছে। ছবিটা আঁকা হয়েছে, এখানে পরিষ্কার দেখা যাচ্ছে এবি সুষমভাবে আহিত একটা তার আছে, তারের অর্থাৎ তার থেকে আর দূরত্বে পি বিন্দু আছে, তার থেকে আর দূরত্বে পি বিন্দু আছে, অর্থাৎ আর ব্যাসার্ধ এবং এল দৈর্ঘ্যটি চোঙাকৃতি বদ্ধ তল কল্পনা করা হলো। এই তলটা হলো আর ব্যাসার্ধ এবং এল দৈর্ঘ্যের একটা চোঙ কল্পনা করা হয়েছে, এবং এর মনে রাখতে হবে চোঙটির প্রান্তীয় সমতল দুটির জন্য তড়িৎ ফ্লাক্স শূন্য হবে, মানে প্রান্তের জন্য তড়িৎ ফ্লাক্স শূন্য হবে। এবারে গাউসের উপপাদ্য অনুসারে লিখতে পারি ক্লোজ ইন্টিগ্রাল ই ডট ডিএস, এটা হলো ল্যামডা এল বাই এপসাইলন, কারণ কিউ সমান আমরা লিখতে পারি ল্যামডা এল, আর এখানে ল্যামডার পরিচয় হলো একক দৈর্ঘ্য আধান, তাহলে এল দৈর্ঘ্য আধান হবে, এটা হলো ল্যামডা এল হবে। তাহলে এখানে করা হলো, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, তাহলে এটাকে ভাঙলে ই ডট ডিএসটাকে ভাঙলে ই ডিএস কস থিটা, মনে রাখতে হবে ই এবং ডিএস এর মধ্যবর্তী কোণ থিটা সমান কত হবে, সেটা হলো অবশ্যই 0 ডিগ্রি হবে। তাহলে তাই যদি হয় তাহলে আমরা লিখতে পারি ই ক্লোজ ইন্টিগ্রাল ডিএস, এটা ল্যামডা এল বাই এপসাইলন 0, এটা হলো 2 পাই আর এল লিখবো। তাহলে ই এর মান আমরা পেয়ে যাব 1/4 পাই এপসাইলন 0 2 ল্যামডা বাই আর লিখবো, এটা লিখতে পারি। তাহলে অভিমুখটা কী হবে, অভিমুখটা আমরা লিখতে পারি তড়িৎ ক্ষেত্র পাবো ইয়ে অভিমুখ, সেটা হবে যদি ধনাত্মক আধান নেওয়া হয় তাহলে ব্যাসার্ধ বরাবর বহির্মুখী হবে, মানে যদি ধনাত্মক আধান আহিত করা হয় তাহলে ব্যাসার্ধ বরাবর বহির্মুখী হবে। এরপরে আমরা চলে আসছি নাম্বার 9টা, স্থির তড়িতের ক্ষেত্রে গাউসের সূত্র ব্যবহার করে একটি তড়িতায়িত পাতলা গোলীয় খোলকের ভিতরে তড়িৎ প্রাবল্য কত হবে। এটা আমরা টেক্সট বই দেখতে পারি বা আমার ভিডিও দেওয়া আছে, সেটা লিঙ্কটা তোমরা দেখতে পারো। 10এরটা বলা আছে তড়িৎ ক্ষেত্রের ইয়ের মান বলা আছে, ওয়াই জেড বরাবর একটা ক্ষেত্র কল্পনা করা হয়েছে, আমার ফ্লাক্স বলেছে। ওয়াই জেড মানে আমরা আই ক্যাপ লিখতে পারি, অর্থাৎ ফাই সমান ই ডট ডিএস করা হয়েছে, ই ডট ডিএস করে আমরা উত্তরটা পেয়ে গেছি। তারপরেরটা আমরা প্রমাণ করতে বলেছি, প্রমাণ করো ই সমান মাইনাস ডিভিডিএক্স, এটা হলো অসম তড়িৎ ক্ষেত্রের জন্য, আর সুষম তড়িৎ ক্ষেত্রের জন্য আমরা জানি ই সমান মাইনাস ভি বাই ডি, এটা আমরা লিখতে পারি। এটা আমরা এই দুটোই প্রমাণ আমাদের কিন্তু করতে হবে, এটা আমাদের ভিডিও দেয়া আছে, অবশ্যই লিঙ্কটা দেয়া থাকবে, তোমরা ভালো করে ভিডিওটা দেখে নেবে। আজকে আমরা ক্লাস 12-এর 2024-এর পরীক্ষা দেবে তাদের ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করা হচ্ছে। অবশ্যই এটা ইউনিট 1-এর প্রশ্ন, ভালো করে ভিডিওটা দেখবে, ভালো করে প্র্যাকটিস করবে, আশা করি এখান থেকে তোমরা অনেকটাই কমন পাবে। বায়ুর মধ্যে 1 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট কোনো ধাতব গোলক কি 1 কুলম্ব আধান ধরে রাখতে পারবে। আমরা জানি এখানে 1 সেন্টিমিটার বলা আছে, তাহলে 1/100 মিটার বলবো। ভি সমান কিউ বাই 4 পাই এপসাইলন 0 আর, মানটা বসিয়ে দেওয়া হচ্ছে, বসিয়ে থাকা ভি এর মান 9 × 11 হয়ে গেল ভোল্ট, মানে কোনো গোলক ধরে রাখতে পারে না, তাহলে আধান ক্ষরণ হবে। অর্থাৎ এই বিভবের মান বায়ু আয়নন বিভব অপেক্ষা অনেক বেশি হওয়ায় আধান খরিত হবে, তাই গোলকটি 1 কুলম্ব আধান ধরে রাখতে সক্ষম নয়। পরেরটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হলো যে সুষমভাবে আহিত ফাঁপা গোলীয় পরিবাহীর জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কেন্দ্র থেকে দূরত্বের সঙ্গে কীভাবে পরিবর্তিত হয়। মনে রাখতে হবে ওয়াই অক্ষ বরাবর ই আর এক্স অক্ষ বরাবর আর স্থাপন করলে যে লেখচিত্র পাওয়া যায়, লেখচিত্রটা এরকম হবে, এইটা নির্দেশ করছে, অর্থাৎ গোলকের মানে পৃষ্ঠের নির্দেশ করছে, আর এটা হলো মানে তার দূরত্বের সঙ্গে কীভাবে পরিবর্তন হয় সেটা নির্দেশ করছে। একইভাবে প্রশ্নটা আছে বিভবের সঙ্গে কিভাবে চেঞ্জ হচ্ছে, দুটো প্রশ্ন অত্যন্ত ইম্পর্টেন্ট। এটা ওয়াই অক্ষ বরাবর ভি আর ওয়াই অক্ষ বরাবর ভি এবং এক্স অক্ষ আর স্থাপন করলে তাহলে আমরা একটা নির্দিষ্ট লেখচিত্র পাচ্ছি, অর্থাৎ এই পোর্শনটা নির্দেশ করছে, অর্থাৎ ওই ফাঁপা গোলকের উপরস্থ বিন্দু, আর এটা হলো মানে কেন্দ্র থেকে যে চেঞ্জ হচ্ছে, মানে কেন্দ্র থেকে
যে চেঞ্জটা আমরা দেখতে পাচ্ছি। এর পরেরটা হলো তড়িৎ ক্ষেত্র সমবিভব তলের ওপর লম্ব হয়, প্রমাণ করো। এই একটা প্রশ্ন আছে, অথবা বলছে দেখাও যে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ সমবিভব তলের ওপর পরস্পর লম্ব হয়। এই দুটো প্রমাণই এই দুটো প্রমাণ বলতে একটাই প্রমাণ, কিন্তু প্রশ্নটা দুভাবে পড়তে পারে। এই দুটোই কিন্তু আমাদের ভিডিওতে দেওয়া আছে, অবশ্যই লিঙ্কে তোমরা ভালো করে দেখে নেবে, খুব ইম্পর্টেন্ট। তারপরে একটা সমবিভব তলের ওপর এক বিন্দু থেকে অপর বিন্দুতে ধনাত্মক আধানকে নিয়ে গেলে কোনো কাজ করতে হয় না, এই প্রমাণটাও দেওয়া আছে। যে প্রমাণগুলো দেওয়া আছে তোমরা অবশ্যই ভিডিওতে ভালো করে দেখে নেবে। তারপরেরটা, কোনো আধানের জন্য আর দূরত্বে তড়িৎ বিভবের যে সমীকরণ বা রাশিমালা, এটা আমরা নির্ণয় করা আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অবশ্যই এটা লিঙ্কটা তোমাদের দেওয়া থাকবে, তোমরা অবশ্যই ভালো করে দেখে নিয়ে প্র্যাকটিস করবে। তারপরে আমরা আসছি কোনো সুষম তড়িৎ ক্ষেত্রে একটি তড়িৎ দ্বিমেরুকে স্থাপন করা হলে তার উপর ক্রিয়াশীল টর্কের রাশিমালা বা প্রমাণ করো টাউ সমান পি ক্রস সি, খুব ইম্পর্টেন্ট প্রমাণ, অবশ্যই দেখে নেবে। কোনো সুষম তড়িৎ ক্ষেত্রে একটি তড়িৎ দ্বিমেরুকে স্থাপন করা হলে তার স্থিতিশক্তির রাশিমালা কী হবে বা প্রমাণ করো ইউ সমান মাইনাস পি ডট ই। এটাও খুব ভালো করে আছে, ভালো করে প্র্যাকটিস করবে, অত্যন্ত ইম্পর্টেন্ট প্রমাণ এটা। তারপরে একটা অঙ্ক আছে বা একটা নিউমেরিক্যাল আছে, কোনো বিন্দু এক্স ওয়াই জেডে তড়িৎ বিভব বলা আছে, আমাকে বলেছে ওই বিন্দুতে ই এর মান কত হবে। আমার ভি এর মান এখানে দেওয়া আছে, তাহলে আমি এখান থেকে ডিভি ডিএক্স করেছি, ডিভি ডিওয়াই করেছি, ডিভি ডিজেড করেছি। এখানে করার পরে আমরা কি করেছি, ই সমান আমরা কি লিখবো, ই সমান আই ক্যাপ ইএক্স প্লাস জি ক্যাপ ইউআই প্লাস কে ক্যাপ ইজেড, সব মানগুলো বসিয়ে দেওয়া হয়েছে। বসিয়ে দিয়ে আমরা ই এর মান পেয়ে গেছি, ই ভেক্টরের মানটা পেয়ে গেছি, মান এবং দিক অবশ্যই। পরের প্রশ্ন আমরা আছে, সেটা হলো যে মেরুবর্তী পদার্থ এবং অমেরুবর্তী পদার্থ কাকে বলে, উদাহরণ দাও। যে কোনো টেক্সট বই তোমরা ফলো করলে সংজ্ঞাগুলো পেয়ে যাবে। পরাবিদ্যুৎ কি, এটা উদাহরণ দাও, এগুলোও পেয়ে যাবে। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন হলো যে পরাবিদ্যুতের মেরুবর্তিতা বা মেরুকরণ, অর্থাৎ এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, পরীক্ষায় পড়েছিল, এবারে পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। কোনো পরাবিদ্যুৎকে বাহ্যিক তড়িৎ ক্ষেত্রে স্থাপন করা হলে তার মধ্যে তড়িৎ ক্ষেত্রের প্রভাবে তড়িৎ ক্ষেত্রের অভিমুখে তড়িৎ দ্বিমেরুগুলি সজ্জিত হয় এবং লব্ধি দ্বিমেরু ভ্রামক তৈরি হয়। বাহ্যিক তড়িৎ ক্ষেত্রের প্রভাবে তড়িৎ ক্ষেত্র বরাবর তড়িৎ দ্বিমেরুগুলি সজ্জিত হওয়ার ঘটনাকে আমরা কি বলবো, তড়িৎ মেরুবর্তিতা বলবো। মনে রাখতে হবে যে তড়িৎ মেরুবর্তিতার কারণে পদার্থের প্রতি একক আয়তনে তড়িৎ দ্বিমেরু ভ্রামক সৃষ্টি হয়, একেই আমরা বলবো তড়িৎ মেরুবর্তিতা বলবো। তাহলে তড়িৎ মেরুবর্তিতার সংজ্ঞাটা হয়ে গেল। আচ্ছা, তাহলে তড়িৎ মেরুবর্তিতা হলো বাহ্যিক তড়িৎ ক্ষেত্রের প্রভাবে তড়িৎ ক্ষেত্রে বরাবর তড়িৎ দ্বিমেরুগুলি সজ্জিত হওয়ার ঘটনাকে কি বলবো, তড়িৎ মেরুবর্তিতা বলবো। আর তড়িৎ মেরুবর্তিতার কারণে পদার্থের প্রতি একক আয়তনে তড়িৎ দ্বিমেরু ভ্রামক সৃষ্টি হয়, তাকে আমরা বলবো তড়িৎ মেরুবর্তিতা ভেক্টর বলবো। আচ্ছা, প্রমাণ করো কোনো গোলাকার পরিবাহী বায়ুতে ধারকত্বের মানটা তার ব্যাসার্ধের সমান, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে আছে আপেক্ষিক আবেশিক ধারকত্ব বা এসআইসি বলবো বা পরাবৈদ্যুতিক ধ্রুবক বলবো। তিনটে প্রশ্নের উত্তরে একই হবে, খুব ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে দেখে নেবে। আচ্ছা, সমান্তরাল, তারপরের প্রশ্ন হলো সমান্তরাল পাতধারকের ধারকত্ব নির্ণয় করো। তাহলে বা কোশ্চেনটা অন্যভাবে পড়তে পারে, এ ক্ষেত্রফল বিশিষ্ট দুটি সমান্তরাল পাতধারকের দূরত্ব ডি বলা আছে, তা ধারকত্ব নির্ণয় করতে বলছে। অবশ্যই খুব ইম্পর্টেন্ট প্রমাণ, তোমরা ভিডিও থেকে দেখতে পারো বা যে কোনো টেক্সট বই থেকে তোমরা এটা করে নেবে। পরের প্রশ্ন হলো আহিত পরিবাহীতে সঞ্চিত শক্তি রাশিমালা বা প্রমাণ করে ইউ সমান হাফ সিভি স্কোয়ার, অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন, 2024 সালের এইচএসের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট এই দুটো প্রশ্ন, সমান্তরাল পাতধারক এবং সঞ্চিত শক্তি রাশিমালাটা। পরেরটা হলো আমরা আসছি, সেটা হলো সমান্তরাল পাতধারকের সঞ্চিত শক্তি রাশিমালা নির্ণয় করো। তাহলে এটা বলা আছে, আমরা জানি সি সমান
কি এপসাইলন জিরো এ বাই ডি। এবারে আমরা যখন সমান্তরাল পাঠধারক বলবো তখন আমরা সেখানে হলো যে ইউ সমান হাফ সিভি স্কোয়ার বলবো। তাহলে এখানে সি এর মান বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে আমরা এখানে ইউ এর মানটা পেয়ে যাচ্ছি, অর্থাৎ সমান্তরাল পাঠধারকের যে শক্তির রাশিমালা এটা পেয়ে গেলাম। তারপরের প্রশ্ন হলো যে ধারকের ধারকত্ব কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, যে কোনো টেক্সট বই দেখলেই পেয়ে যাবে তোমরা। তারপরে হলো নাম্বার 29 কোশ্চেনটা হলো পরাবৈদ্যুতিক মেরুকরণ কাকে বলে। এটাই মাত্র হলো, তোমরা দেখে নেবে টেক্সট বইয়ে, অত্যন্ত কি ইম্পর্টেন্ট প্রমাণ। তারপরে আমরা চলে আসছি 30-এরটা চলে আসছি। সেটা হলো এই অঙ্কটা আছে, এটা একটা ইয়ারে পড়েছিল। এখানে বলা আছে আধান বার করতে বলছে এবং শক্তি বার করতে বলছে। তাহলে এখানে কারেন্ট আই যাচ্ছে, তাহলে আমরা লিখতে পারি এই যে আই কারেন্টটা, অর্থাৎ বর্তনীর এই যে বর্তনীর এই যে রোধক দুটির মধ্য দিয়ে প্রবাহমাত্রা বার করতে গেলে আমরা জানি এই 3 ভোল্ট পাই, এই দুটো যোগ করব, তাই করা হয়েছে, কারেন্টের মান পেয়ে গেছি। এবারে এই 5 ওহম রোধের করতে ভীষণ আইআর করব, মান বসিয়েছি, উত্তর পেয়ে গেছি। তাহলে ধারকের যে তড়িৎ বিভব সেটা 1 ভোল্ট পেয়ে গেলাম। আধান বার করতে গেলে কিউ সমান সিভি আমরা জানি, তাহলে সি এর মান এখানে দেওয়া আছে, মানটা বসিয়ে দিয়েছি, ভি এর মান বার করেছি, তা 10 × 10⁻⁶ কুলম, অর্থাৎ 10 মাইক্রোকুলম বলতে পারি। আচ্ছা, ধারকটিতে সঞ্চিত শক্তি আমরা জানি হাফ সিভি স্কোয়ার, তাহলে সি এর মান বসানো হয়েছে, ভি এর মান বসিয়ে দিয়েছি, তাহলে আমরা উত্তর পেয়ে গেছি 5 মাইক্রোজুল পেয়ে গেলাম। আমরা আরেকটা অঙ্ক পাচ্ছি, শ্রেণীতে যুক্ত দুটি ধারকের ধারকত্ব 20 মাইক্রোভোল্ট এবার 20 মাইক্রোফ্যারাড। শ্রেণীতে যুক্ত দুটি ধারকের ধারকত্ব 20 মাইক্রোফ্যারাড ও 60 মাইক্রোফ্যারাড। যদি সমবায়ের প্রান্তীয় বিভব পার্থক্য 40 ভোল্ট হয়, তাহলে প্রতিটি প্রান্তীয় বিভব পার্থক্য কত বার করতে বলেছে। তাহলে C1 C2 দেওয়া আছে, মোট বিভব আমরা পেয়ে যাব, মোট বিভব এখানে কত 40 দেওয়া আছে, তাহলে আমরা এখানে V1 পেয়ে যাবো। তাহলে V1 সমান আমরা লিখতে পারি C2/C1 + C2 × V, মানগুলো বসিয়ে দেওয়া হয়েছে, বসিয়ে দিয়ে আমরা V1 পেয়ে গেলাম। এবারে V2 বার করার নিয়ম হলো কি, তাহলে V2 বার করতে গেলে আমরা বলবো C1 + C2 × V, মানগুলো বসিয়ে দেওয়া হয়েছে, বসিয়ে দিয়ে V2 মান পেয়ে গেলাম। তাহলে এখানে V1 পেয়ে গেলাম, V2 পেয়ে গেলাম। তাহলে এখানে দেখা যাচ্ছে V1 V2 মানটা আমরা অনায়াসে বার করতে পেরে গেলাম। তাহলে মনে রাখতে হবে যে V1 সমান যখন বার করবো C2/C1 + C2 × V, আর যখন V2 বার করবো C1 + C1/C1 + C2 × V, মান বসিয়ে দিলে উত্তর পেয়ে যাব আমরা। এর পরেরটা আছে যে সমান্তরাল পাঠধারকের তড়িৎ ক্ষেত্রে শক্তি ঘনত্ব কত হবে সেটা বার করতে বলছে। তাহলে আমরা জানি যে সমান্তরাল পাঠধারকের ক্ষেত্রে C সমান ε0 K × A/D, তাহলে C সমান ε0 K A/D। আমরা শক্তি ইউ সমান হাফ সিভি স্কোয়ার বলতে পারি। সি এর মান বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পরে দেখা যাচ্ছে এখানে ভি এর মানটা আমরা লিখবো কি, ভি এর মান আমরা লিখবো ই × টি লিখবো, এই সূত্রের সাহায্যে লিখবো। তাহলে মান বসিয়ে দেওয়া হলো, মান বসিয়ে দিয়ে দেখা যাচ্ছে আমরা পাচ্ছি হাফ ε0 কে স্কোয়ার এ × ডি। এই এ × ডি আয়তন প্রকাশ করতে এটা দিয়ে ভাগ করতে হলো, তাহলে হাফ ε0 কে স্কোয়ার আমরা বলবো। তাহলে আমরা এইটা হলো একক আয়তনের শক্তি, তাহলে একক আয়তনের শক্তি আমরা পেয়ে গেলাম হাফ কে ε0 স্কোয়ার। তাহলে শক্তি ঘনত্ব কি হলো, শক্তি ঘনত্ব বার করতে গেলে আমরা এটাকে আমরা কি বলবো, আমরা শিখেছি কে সমান এপসাইলন বাই, আমরা জানি কে সমান ε/ε0, তাহলে কোনো গুণ করলে এপসাইলন সমান আমি পেয়ে গেলাম কি ε0। তাহলে মানটা বসিয়ে দিয়ে শক্তি ঘনত্ব পেয়ে গেলাম হাফ ε0 স্কোয়ার। আজকে আমরা ইউনিট 1-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, যেটা উচ্চ মাধ্যমিকের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবে না। আমরা পরের ক্লাসে পরের পার্টটা নিয়ে অবশ্যই আসবো। এগুলো তোমরা খাতায় একাধিকবার প্র্যাকটিস করবে। এগুলো 2024-এ অবশ্যই সম্ভাব্য পরীক্ষা আসার যে প্রশ্নগুলো সেগুলো আমরা আলোচনা করলাম, তার উত্তর নিয়ে আলোচনা করলাম। যেগুলো এখানে উত্তরগুলো করা হলো না অবশ্যই তোমরা ভিডিও লিঙ্কে তোমরা পেয়ে যাবে। আমার পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি।